বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি মোহাম্মদ মাসুম কবির, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। আজকে আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশ কর ব্যবস্থা ক্লাসে লেকচার নাম্বার 4। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সিকিউরিটি সুদ খাতে আয়। সবাইকে আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। সিকিউরিটি সুদ খাতে আয় আমরা দেখব। সিকিউরিটি সুদ খাতে প্রাথমিক ধারণা দেখব। 1984 সালের আয়কর অধ্যাদেশের 22 ধারা অনুসারে সরকারি সিকিউরিটি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা অন্য কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র হতে যে সুদ পাওয়া যায় তাকে সিকিউরিটি সুদ খাতে আয় বলে। করদাতা সংশ্লিষ্ট আয় বছরে সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত অর্থাৎ বাণিজ্যিক সিকিউরিটি হতে যে সুদ প্রাপ্ত হবে তা মোটাঙ্কিত অর্থই প্রাপ্ত সুদ হিসেবে আয় বলে বিবেচিত হবে। সরকারি সিকিউরিটি বলতে জনসাধারণ হতে ঋণ গ্রহণের উদ্দেশ্যে সরকার কর্তৃক ইস্যুকৃত অঙ্গীকার বা প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্টক সার্টিফিকেট, বাহক বন্ড, সরকারি ঋণ এবং অন্যান্য লগ্নিপত্র বোঝায়। সরকার কর্তৃক অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বলতে স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ পৌরসভা বা পৌর কর্পোরেশন, পোস্ট ট্রাস্ট, জেলা পরিষদ এবং অন্যান্য বাণিজ্যিক কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটি বা ঋণপত্রকে বোঝায়। এখানে উল্লেখ্য যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ ও করমুক্ত অনুমোদিত সিকিউরিটি সুদ, যেটাকে আমরা বলি জিরো কুপন বন্ডের সুদ, সম্পূর্ণ অকরধার্য। করবাদ সরকারি ও সরকার অনুমোদিত সিকিউরিটি সুদ ও ঋণপত্রের সুদ সম্পূর্ণ করধার্য আয়। আমরা এখন দেখবো সিকিউরিটি সুদের উপরে করধার্য শর্তগুলো কি কি। আয়কর অধ্যাদেশের 22 ধারা অনুযায়ী কোনো আয়কে সিকিউরিটি সুদ খাতে আয় হতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। এই খাতে আয় অবশ্যই সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত লগ্নিপত্র বা সিকিউরিটি হতে প্রাপ্ত হতে হবে। সুদ অবশ্যই নগদ টাকায় পেতে হবে, কেবলমাত্র প্রাপ্য হলেই তা আয় হবে না। আয় অবশ্যই লগ্নিপত্র সুদ হতে আসতে হবে। লগ্নিপত্র বা সিকিউরিটি হস্তান্তর বা বিক্রয় হতে প্রাপ্ত অর্থ হলে আয় বলে গণ্য হবে না। উপরিউক্ত শর্তসমূহ একত্রে বিবেচনা করতে হবে, তা আলাদা আলাদা ভাবে বা বিকল্পভাবে বিবেচনা করা চলবে না। কোনো আয় উপরিউক্ত শর্তসমূহের কোনো একটি শর্ত পূরণ না করলে তা এই খাতে করযোগ্য আয় বলে বিবেচিত হবে না। নিম্নলিখিত আয়গুলো সিকিউরিটি সুদ খাতে আয় বলে গণ্য করা হবে না। ব্যাংকে জমা টাকা বা স্থায়ী আমানতের উপর প্রাপ্ত সুদ, সিকিউরিটি ব্যতীত অন্য কোনো বিনিয়োগের ফলে সরকার, স্থানীয় বা কোম্পানির নিকট হতে প্রাপ্ত সুদ বা আয়, কোনো কোম্পানির অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ, কোনো অংশীদারি কারবার বা ব্যক্তির নিকট হতে প্রাপ্ত সুদ, কোনো কোম্পানির নিকট হতে কুঋণের জন্য প্রাপ্ত সুদ ইত্যাদি। সিকিউরিটি শ্রেণীবিভাগ। এবার আমরা সিকিউরিটি শ্রেণীবিভাগকে দেখি। সিকিউরিটি আমরা দেখতে পাচ্ছি সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা সরকারি সিকিউরিটি আর একটা সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। এখন এই যে দুই প্রকার সিকিউরিটি আমরা খেয়াল করে দেখি, আবার সরকারি সিকিউরিটি দুই প্রকার, করমুক্ত সরকারি সিকিউরিটি, করযোগ্য সরকারি সিকিউরিটি। প্রথমে আমরা দেখি করমুক্ত সরকারি সিকিউরিটি। করমুক্ত সরকারি সিকিউরিটি কি? সরকারের কর্তৃক ইস্যুকৃত যে সিকিউরিটি সমূহ প্রাপ্ত সুদ সম্পূর্ণ অকরধার্য, অর্থাৎ এই ক্ষেত্রে যে সুদ প্রাপ্য হবে করদাতা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না, এটি সম্পূর্ণ অকরধার্য। এই জন্য করমুক্ত সরকারি সিকিউরিটির ক্ষেত্রে উচ্চস্তরের কর কেটে রাখা হয় না, কারণ এই সুদের এই সুদের ক্ষেত্রে সম্পূর্ণ অকরধার্য আয়। তাই দ্বিতীয়টা বলা আছে কর যোগ্য সরকারি সিকিউরিটি, অর্থাৎ যে সিকিউরিটি গুলো করে
কর ধার্য করা হয় বা উৎসে কর কেটে রাখা হয় সেগুলোকে কর ধার্যযোগ্য সরকারি সিকিউরিটি বলে। এই করযোগ্য সরকারি সিকিউরিটি আবার দুই প্রকার, একটি করবাদ সরকারি সিকিউরিটি আর একটা কর অগ্রিম সরকারি সিকিউরিটি। প্রথমে আমরা আলোচনা করি করবাদ সরকারি সিকিউরিটি। যে সিকিউরিটির ক্ষেত্রে প্রাপ্ত সুদের উৎসে কর কেটে রাখা হয় তাকে করবাদ সরকারি সিকিউরিটি বলে। এটি মূলত 2005 সালের পূর্বে ছিল। 2005 সালে করার কোনো করবাদ সরকারি সিকিউরিটি ইস্যু করা হয় নাই। তবে তখন উৎসস্থলে কর কর্তনের পরিমাণ ছিল 20%, অর্থাৎ এই ক্ষেত্রে যে সুদ প্রাপ্য হতো সেই সুদের 20% কেটে বাকি সুদটি করদাতাকে পরিশোধ করতে হতো। করদাতার এটি মোট আয়ের সাথে যুক্ত হতো, তবে মোটাঙ্কিত করে মোট আয়ের সাথে যুক্ত করা হতো। দ্বিতীয়টা আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি। এটি একটি আলাদা, এটি মূলত দেখি 2005 সালে অর্থ আইনে আয়কর অধ্যাদেশ 51 ধারা সংশোধন করে সিকিউরিটি সুদের উপরে কর কর্তনের এক বিকল্প পদ্ধতির প্রচলন করা হয়। এই পদ্ধতিটা হলো সুদ আয় হওয়ার পূর্বে, অর্থাৎ যখন সিকিউরিটি ইস্যু করা হয় তখন তার সঙ্গে সুদ যোগ করে আয় কত হতে পারে সেটা হিসাব করা হয় এবং আগেই সুদটা অগ্রিম কেটে রাখা হয়। অর্থাৎ সিকিউরিটি ইস্যু করার সময় ইস্যুকারী কর্তৃপক্ষ সুদ গণনা করে তার উপর আরোপিত 10% হারে কর ধরে সিকিউরিটির মূল্যের সাথে যোগ করে কর সহ সিকিউরিটি মূল্য নিয়ে নেয়। অর্থাৎ সুদ অর্জিত হওয়ার হবে মেয়াদ পূর্তিতে, কিন্তু কর দিতে হবে মেয়াদের শুরুতে। একেই বলে সিকিউরিটি সুদের উপর অগ্রিম কর কর্তন। 2015 সালের অর্থ আইনে বলা হয়েছে ট্রেজারি বন্ড ও ট্রেজারি বিল ব্যতীত এই ধরনের সকল সিকিউরিটি সুদের উপর অগ্রিম করের হার হবে 5%। এবার আমরা দেখি সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। এটিও দুই প্রকার রয়েছে, একটা হলো করমুক্ত সরকারি অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি আর একটি করযোগ্য সরকারি অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। প্রথমে আমরা দেখি করমুক্ত সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি যেটি আছে। আর এক্ষেত্রে কোনো কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত এবং বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কর্তৃক অনুমোদিত সিকিউরিটি হলো সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। আর এর মধ্যে করমুক্ত সরকারি অনুমোদিত সিকিউরিটি যে সিকিউরিটির উপরে বাণিজ্যিক সিকিউরিটির উপরে কোনো সুদ প্রদান করতে হয়, সুদের উপর কোনো কর প্রদান করতে হয় না করদাতাকে, সেটাই হলো কর মুক্ত সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি জিরো কুপন বন্ড। অর্থাৎ জিরো কুপন বন্ডের উপরে যে আয় হবে এই আয়ের উপরে কোনো কর প্রদান করতে হবে না। যেহেতু জিরো কুপন বন্ডটা প্রথমে বলা আছে এর উপর নির্ধারিত কোনো সুদের হার প্রদান করতে হয় না, তাই এটি আয় সম্পূর্ণ করমুক্ত হয়। দ্বিতীয় আছে করযোগ্য সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। এটি আছে তিন প্রকার। একটি হলো করবাদ সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। এটি করবাদ সরকারি সিকিউরিটির মতোই এক্ষেত্রে উৎসস্থলে কর কেটে রাখা হয়। এই যে সুদ আয় হয় করের নেট সুদ সেটাকে মোটাঙ্কিত করে মোট আয়ের অন্তর্ভুক্ত করতে হয়। আর রয়েছে কর অগ্রিম সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। এটিও ঠিক কর অগ্রিম সরকারি সিকিউরিটির মতোই, অর্থাৎ প্রথমেই ইস্যু করার সময় সুদ যোগ করে ইস্যু করা হয় এবং আগে সুদটা নিয়ে নেওয়া হয় এবং মেয়াদ পূর্তিতে সেটা মোট আয়ের অন্তর্ভুক্ত করা হয়। তৃতীয় রয়েছে অন্যান্য সরকার অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্র। এক্ষেত্রে আমরা অনেকটা হলো যে ঋণপত্র বলতে পারি, অর্থাৎ এটিও আমাদের এক ধরনের সিকিউরিটি। স্থানীয় কর্তৃপক্ষ মূলত ও কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সরকার কর্তৃক অনুমোদিত অনেক ঋণপত্র রয়েছে যার উপরে সরকার সুদ অর্জিত হওয়ার পর স্বাভাবিক হারে নিয়মে কর্তন করা সে কর্তন করে রাখা হয়, কিন্তু পরে এটাকে হলো মোট সুদ রূপান্তর করতে হয় না, তবে এটি করধার্য আয় হিসেবে বিবেচিত করতে হয়। এইগুলো আমাদের শ্রেণী বিভাগ। আমরা এবার দেখব সিকিউরিটি সুদের ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ সমূহ। করমুক্ত সরকারি ও সরকার অনুমোদিত সিকিউরিটি সুদ সম্পূর্ণ অকরধার্য বিধায় এর সুদ হতে কোনো অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়া যাবে না। দুটো, বিশেষ করে করমুক্ত সরকারি ও সরকার অনুমোদিত বা সিকিউরিটি সুদ অর্থাৎ জিরো কুপন বন্ডের সুদ, এই দুটোর ক্ষেত্রে আমাদের
কোনো করধার্য অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়া যাবে না। 1984 সালের আয়কর অধ্যাদেশের 23 ধারা অনুসারে সিকিউরিটি সুদ খাতে আয় নির্ধারণের জন্য যেসব খরচ বাদ দেওয়া হয় তাকে অনুমোদিত খরচ বলে। সিকিউরিটি সুদ খাতে নিম্নলিখিত খরচ সহ অনুমোদিত খরচ হবে বাদ দেওয়া হয় ব্যাংক কমিশন। করদাতার পক্ষে ব্যাংক সিকিউরিটি সুদ আদায় করলে ব্যাংক কর্তৃক ধার্য কমিশন ও চার্জ অনুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। তবে সরকারি সিকিউরিটির করদাতার সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ বা ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন অনুমোদনযোগ্য হবে না, যেটা আমরা প্রথমেই বলে দিয়েছি। এই জন্য করমুক্ত সরকারি ও করমুক্ত অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ থেকে কোনো খরচ বাদ দেওয়া যাবে না। ঋণের সুদ করদাতা কর্তৃক সিকিউরিটি খাতে বিনিয়োগের উদ্দেশ্যে ঋণকৃত অর্থের জন্য প্রদত্ত সুদ অনুমোদনযোগ্য। তবে ঋণের অর্থ লগ্নিপত্রে বিনিয়োগ ব্যতীত অন্য কিছু ক্রয় করা হলে ওই ঋণের সুদ অনুমোদনযোগ্য হবে না। উৎসস্থলে কর কেটে না রেখে বাংলাদেশের বাইরে থেকে ঋণকৃত অর্থের সুদ প্রদান করা হলে তা অনুমোদন করা হবে না। এইগুলো আমাদের সিকিউরিটি সুদের ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ সমূহ। আমরা এবার দেখব সিকিউরিটি সুদের মোটাঙ্কিত কর, অর্থাৎ সিকিউরিটি সুদ আমরা পেয়ে থাকি সেটাকে কি করে মোট সুদে রূপান্তর করা হয়। করবাদ সরকারি ও সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটি ক্ষেত্রে সুদ প্রদানকারী কর্তৃপক্ষ সুদ প্রদানের সময় উৎসস্থলে কর কেটে রাখে। সুতরাং করদাতা যে সুদ পায় তা তার নিকট নিট সুদ। আয়কর আইন অনুযায়ী সিকিউরিটি সুদ মোট সুদের উপর কর ধার্য করা হয়, তাই প্রাপ্ত সুদকে মোট সুদে রূপান্তর করতে হয়। এবং করদাতা প্রাপ্ত নিট সুদকে মোট সুদে রূপান্তর করার প্রক্রিয়াকে সুদের মোটাঙ্কিতকরণ বলে। আমরা একটু দেখি কিভাবে সুদ মোটাঙ্কিত করতে হয়। নিট সুদকে মোট সুদে রূপান্তর করার নিয়মটা হলো মোট সুদ সমান সমান নিট সুদ অর্থাৎ প্রাপ্ত নিট সুদ গুণ উপরে 100 দিয়ে গুণ নিচে 100 বিয়োগ উৎসে কর কর্তনের হার, অর্থাৎ উৎসস্থলে যে হারে কর কেটে রেখেছে দেয় অর্থাৎ 10% বা 15% সেই হারটা এখানে বসবে। এক্ষেত্রে একটা কথা আছে, সেটা হলো যদি করদাতা টিআই এর নাম্বারধারী হয় অর্থাৎ তার আয়কর শনাক্তকরণ নম্বর থাকে সেক্ষেত্রে উৎসস্থলে কর কর্তনের হার 10%, আর যদি করদাতার আয়কর শনাক্তকরণ নম্বর না থাকে তাহলে তার উৎসস্থলে কর কর্তনের হার হবে 15%। করবাদ সরকারি সিকিউরিটি সুদ ও করবাদ অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ নিজ সুদে প্রাপ্ত হয় বিধায় এই দুই প্রকার সিকিউরিটির প্রাপ্ত সুদকে মোট সুদে রূপান্তর করতে হয়, আর সকল সিকিউরিটি সুদ প্রাপ্ত সুদকে মোটাঙ্কিত করার প্রয়োজন হয় না। আমরা এবার সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয়ের ছকটা দেখব। আমরা দেখি ছকটা কি আছে। সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয়ের ছক, সিকিউরিটি সুদ খাতে ধারা আমাদের 22 এবং 23। আমরা একটু একটু করে দেখি বিষয়গুলোকে। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এটা আমরা প্রথম ঘরে টাকাটা বসাবো। বাদ অকরধার্য সম্পূর্ণ, অর্থাৎ এই ক্ষেত্রে যা আয় হবে পুরোটাই অকরধার্য, এটি মোট কলামে আমাদের আর যাবে না, এই জন্য এটাকে আমরা প্রথমে কলামে বিয়োগ করে আমরা ক্লোজ করে দেবো। কর অগ্রিম সিকিউরিটি সুদ মোটাঙ্কিত হবে না, এখানে প্রাপ্ত সুদ বাদ অনুমোদনযোগ্য খরচ। এক্ষেত্রে আমাদের যেহেতু মোটাঙ্কিত হবে না এবং এরপর অধার্য হবে, তাই আমরা খরচ অনুমোদনযোগ্য হিসাব পাবো। কি কি পাবো দেখি একটু। আদায় খরচ, আদায় খরচ মধ্যে দুটো আছে, একটি হলো ব্যাংক চার্জ, আরেকটি কমিশন, সেটি অনুমোদনযোগ্য খরচ। আর দ্বিতীয় আছে সিকিউরিটি ক্রয়ের জন্য ঋণকৃত মূলধনের সুদ। যদি কর অগ্রিম সিকিউরিটি ক্রয়ের ক্ষেত্রে কোনো ঋণ না প্রদান নেওয়া হয়ে থাকে, সেই ঋণের জন্য যে সুদ প্রদান করতে হবে সেই ঋণকৃত মূলধনের সুদটা অনুমোদনযোগ্য খরচ। এই দুটো খরচ যোগ করে আমরা কি করব, আমাদের কর অগ্রিম সিকিউরিটি সুদ অর্থাৎ প্রাপ্ত সুদ থেকে এই অনুমোদনের খরচ বাদ দিয়ে বাকি সুদটাকে আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করব। আমাদের নাম্বার 3 আছে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে প্রাপ্ত আয়। এক্ষেত্রে প্রাপ্ত আয় আমরা এখানে লিখলাম বাদ অকরধার্য সম্পূর্ণ, অর্থাৎ এটি মূলত কর অগ্রিম, এটি মূলত করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, যেটির আসলে সুদের হার প্রাপ্ত সুদ সম্পূর্ণ অকরধার্য, যেখানে আমরা সম্পূর্ণ অকরধার্য বাদ দিয়ে আমাদের আউট কলামে অর্থাৎ করধার্য আয়ের ক্ষেত্রে কিছুই যাবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একদম জিরো বা নীল। আমাদের আরেকটা রয়েছে অন্যান্য অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্রের প্রাপ্ত সুদ। এর মধ্যে আর রয়েছে দুটো রয়েছে, এক কর অগ্রিম ভিত্তিক সুদ ভিত্তিক, যেটা আমরা মূলত যে আমাদের কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদের নেই, এটিও কর বাণিজ্যিক হলো একই রকম, এটা মোটাঙ্কিত করার প্রয়োজন হয় না, এটা আমাদের কর ধার্য হয়। আর কর বাদ বা সুরিয়া ভিত্তিক মুনাফার পরিমাণ থাকলে এটা মোটাঙ্কিত হবে,
সেটা আমাদের অপরিহার্য হয়। এই দুটো যোগফল আমরা এখানে লিখেছি। এ থেকে বাদ অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দেবো। কি কি? আদায় খরচ, ব্যাংক চার্জ, কমিশন এবং সিকিউরিটি করার জন্য ঋণকৃত মূলধনের সুদ দুটোই আমাদের অনুমোদনযোগ্য। এই দুটো যোগফল আমরা এখানে দিয়েছি। আর আমাদের মোট যে সুদ তার থেকে এটা বাদ দিয়ে আমরা পেয়েছি। আর নেট অর্থাৎ জয় যেটা আমাদের এই দুটো যোগফল হলো আমাদের সিকিউরিটি সুদ খাতে আয়। তো আমরা এই হলো আমাদের সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয়ের ছক। আমরা নেক্সট দেখি আমাদের এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি। এই অঙ্ক প্র্যাকটিস করার মাধ্যমে আমরা দেখব আমাদের যে বিষয়টা একটু আলোচনা করলাম সেটা একটু বিস্তারিতভাবে আমরা এখন দেখব। নিম্ন তথ্য হতে জনাব রাফসানের 2018-19 আয় বর্ষে সিকিউরিটি সুদ খাতে আয় নির্ণয় করতে বলেছি। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ পেয়েছে 20,000 টাকা। 10% করমুক্ত সরকারি সিকিউরিটির মূল্য আছে 1,60,000 টাকা। আর এক্ষেত্রে সিকিউরিটির মূল্যটা দিয়েছে, সুদের পরিমাণটা দেওয়া নেই এখানে। নাম্বার 3, 12% করবাদ সরকারি সিকিউরিটির মূল্য আছে 1,50,000 টাকা রয়েছে তার কাছে। 12% কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ রয়েছে 14,400 টাকা। ঋণপত্রের সুদ পেয়েছে 54,000 টাকা। জিরো কুপন বন্ডের আয় আছে 40,000 টাকা। এইগুলো তার মোট সিকিউরিটি সুদ খাতের তথ্য। এর সঙ্গে আরো কিছু তথ্য দেওয়া আছে আনুষঙ্গিক, যেমন 12% কর অগ্রিম সরকারি সিকিউরিটি ক্রয়ের জন্য তিনি ব্যাংক থেকে 80,000 টাকা ঋণ গ্রহণ করেছিলেন। অর্থাৎ সে যে এখানে 12% কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ পেয়েছে 14,400 টাকা, সেই সিকিউরিটি ক্রয়ের ক্ষেত্রে তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন 80,000 টাকা এবং যার উপরে সুদের হার 8%। এই সুদ আদায়ের জন্য আমার ব্যাংক আয়ের 2% চার্জ করে। আমরা দেখি এই সলিউশনটা কিভাবে করা আছে। একটু মনোযোগ দেখলে আমরা বুঝতে পারবো। আমি এখানে লিখেছি করদাতার নাম, ইটিআই এর নাম্বার, কর অঞ্চল, আয় বর্ষ, কর বর্ষ, আয় বর্ষ 2018-19, কর বর্ষ 2019, সিকিউরিটি সুদ খাতে মোট আয় নির্ণয়। আমরা এটা লিখেছি। এখানে আমরা দেখেছি প্রথমে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। এক্ষেত্রে খেয়াল করবো, আমরা একটু প্রশ্ন আবার যাই, প্রশ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো। প্রশ্নের মধ্যে আমাদের আছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 20,000 টাকা। তাহলে আমরা এক্ষেত্রে আমরা দেখি আমাদের এই করমুক্ত সিকিউরিটি সুদ 20,000 টাকা পুরোটাই আছে। এটি সম্পূর্ণ অকর ধার্য, এখানে যায় নাই, এটা আমার এটা মনে রাইটটা বাদ করলো। আমি একটু দেখি, এটি সম্পূর্ণ অকরধার্য, অর্থাৎ আউট কলামে কিছু যাবে না, লেখা হয়নি। ভিতরে যেটা আছে সেটা হলো এখানে দুটোকে একত্র করা হয়েছে 20,000 টাকা। 10% করমুক্ত সরকারি সিকিউরিটি, আমাদের সিকিউরিটির পরিমাণ দেওয়া ছিল 1,60,000 টাকা, তার উপর 10% হারে আমাদের মোট সুদের পরিমাণ হবে 16,000 টাকা। অর্থাৎ দুটো যোগ করলে একত্র হবে 36,000 টাকা। এটি সম্পূর্ণ অকরধার্য, অর্থাৎ আমাদের খেয়াল, আবার আমরা একটু ব্যাকে যাই। আমাদের এখানে দেওয়া আছে টোটাল করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 20,000 টাকা, দ্বিতীয় আছে 10% করমুক্ত সরকারি সিকিউরিটির মূল্য 1,60,000 টাকা। এই 1,60,000 টাকার উপর আমরা 10% বের করব, যেটা হবে সেটাই হবে আমাদের করমুক্ত সরকারি আরেকটি সরকারি সিকিউরিটির সুদ। এই দুটোকে আমরা এবার দেখি। এই দুটো আমাদের একসাথে যোগ করলে হয় কত? 36,000, অর্থাৎ 36,000 টাকা বাদ অকরধার্য সম্পূর্ণ। এর উপর সম্পূর্ণ অকরধার্য বলে আমরা পুরোটাই বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমাদের নাম্বার 3 তে আছে 12% করবাদ সরকারি সিকিউরিটি সুদ পেয়েছিল। মূলত সিকিউরিটির ক্রয় মূল্য ছিল 1,50,000 টাকা, তার উপর 12% হলে আমাদের সুদের পরিমাণ হলো 18,000 টাকা। অর্থাৎ এক্ষেত্রে খেয়াল করে দেখো, মোটাঙ্কিত করার প্রয়োজন কিন্তু হচ্ছে না, কারণ এক্ষেত্রে প্রাপ্ত আগেই সুদ নিজ সুদ প্রদান করা হয় নাই। এখানে সিকিউরিটির মূল্য দেওয়া আছে, তার উপর 12% সুদ হলে মোট সুদের রূপান্তর, এটাই মোট সুদ। আর 18,000 মোট সুদ, তার থেকে আমরা জাস্ট আদায় খরচটা অর্থাৎ বলা আছে প্রাপ্ত সুদের 2% ব্যাংক চার্জ নেবে, সেই ব্যাংক চার্জটা আমরা 18,000 টাকা 2% বাদ দিচ্ছি, 360 টাকা দিলাম। আমাদের এই 17,640 টাকা আমাদের আমরা সুদ বাবদ মোট আয়ের অন্তর্ভুক্ত করছি।
আর নাম্বার 4 এ আছে 12% কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ পেয়েছি আমরা 14,400 টাকা। এটা মোটামুটি করার প্রয়োজন নেই। আমরা অনুমোদনযোগ্য খরচসমূহ কি দেখব? আদায় করা, অর্থাৎ ব্যাংক চার্জ বা কমিশনের কথা বলা আছে যে প্রাপ্ত সুদের উপরে 2% ব্যাংক চার্জ বা কমিশন পাবে। তাহলে 14,400 টাকা 2% হয় আমাদের 288 টাকা। আর ওই যে 80,000 টাকা ঋণ নিয়েছিল এই 12% কর অগ্রিম সরকারি সিকিউরিটি ক্রয় করার জন্য, সেই 80,000 টাকার উপর 8% সুদ প্রদান করতে হবে, ঋণের সুদ। সেক্ষেত্রে আমাদের ঋণের সুদের পরিমাণটা হবে 80,000 × 5%, 6,400 টাকা। আর আমাদের মোট অনুমোদনযোগ্য খরচ আমরা দেখতে পাচ্ছি এখানে 6,688 টাকা। এই 14,400 টাকা থেকে 6,688 টাকা যদি আমরা বাদ দেই, আমরা আমাদের এই যে নেট প্রদেয় সুদ আয় দেখবো আমরা 7,712 টাকা। এইগুলো আমাদের 12% কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদের ক্ষেত্রে আমাদের হিসাবটা। এবার আমরা দেখি ঋণপত্রের সুদের ক্ষেত্রে নিয়মটা কি আছে। ঋণপত্রের ক্ষেত্রে আমরা পেয়েছি মোট 54,000 টাকা। এটা আমাদের সরাসরি দেওয়া আছে, ঋণপত্রের সুদ পেয়েছি 54,000 টাকা। আর আদায় খরচ ওই যে বলা আছে ব্যাংক যে আদায় 2% চার্জ কেটেছে, 54,000 এর 2% হলো 1,080 টাকা। অর্থাৎ আমাদের নিট আয় ঋণপত্রের সুদের ক্ষেত্রে 52,920 টাকা। এটি আমাদের করধার্য আয় আমরা দেখতে পাচ্ছি। এরপর আমাদের রয়েছে আর জিরো কুপন বন্ডের থেকে আমরা আয় করেছি 40,000 টাকা। আর আমরা জানি যে এটি মূলত একটি করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি, একটি জিরো কুপন বন্ড, আর তারাই আমাদের সম্পূর্ণ অকরধার্য। তাই আমরা এখানে বাদ অকরধার্য সম্পূর্ণ লিখে এটা বাদ দিচ্ছি। অর্থাৎ আমাদের করমুক্ত সরকারি সিকিউরিটি নেয়, করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি শুধু সম্পূর্ণ অকরধার্য, আর মূলত সেটি হলো জিরো কুপন বন্ড। তাহলে আমাদের সিকিউরিটি সুদ খাতে মোট আয়টা আমাদের দেওয়া হলো কত? এই 17,640, 7,712, 52,920 সবগুলো যোগ করলে আমাদের মোট 80,272 টাকা আসে। অর্থাৎ এটি হলো সিকিউরিটি সুদ খাতে মোট আয়। তাহলে আমরা এই অঙ্কটা দেখলাম। এরপর কি আছে আমাদের আরো একটি অঙ্ক আমরা আলোচনা করছি সিকিউরিটি সুদ খাতে। দেখি এক্ষেত্রে আমরা কি ধরনের সমস্যাগুলো পাই। নিম্নলিখিত তথ্যাবলী থেকে জনাব আলমের 2018-19 আয়বর্ষে সিকিউরিটি সুদ খাতে প্রাপ্ত আয় নির্ণয় করা হলো। সিকিউরিটি সুদ খাত থেকে মূলত আমাদের শর্ট টাইপের অর্থাৎ 4 মার্কের ম্যাথমেটিক্স অঙ্ক এসে থাকে, তাই আমি সেভাবেই মূলত আলোচনা করেছি, খুব বেশি না দিয়ে অল্প করে অর্থাৎ 4 মার্কের উপযোগী করে কোশ্চেনটা সাজিয়েছি। 10% করমুক্ত সরকারি সিকিউরিটি রয়েছে 75,000 টাকা। এটা মূলত সুদ নয়, সিকিউরিটির পরিমাণ দেওয়া আছে এক্ষেত্রে। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ পেয়েছে 7,500 টাকা। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ পেয়েছে 19,000 টাকা। এটি বাণিজ্যিক সিকিউরিটি সুদ, কথাটা খেয়াল রাখতে হবে। অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ পেয়েছে প্রাপ্ত হয়েছে জনাব আলম 15,000 টাকা। জিরো কুপন বন্ডের থেকে আয় হয়েছে তার 25,000 টাকা। তাহলে আমাদের কয়টা হলো মোট? আর আছে কিনা? না, আর নেই। 10% করমুক্ত সরকারি সিকিউরিটি 75,000 টাকা। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 7,500 টাকা। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ পেয়েছে সে 19,000 টাকা। আর অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ পেয়েছে 15,000 টাকা। আর জিরো কুপন বন্ডের আয় 25,000 টাকা। এর বাইরে যে তথ্যগুলো দেওয়া আছে, করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 টাকা ও 225 টাকা। অর্থাৎ করমুক্ত সরকারি সিকিউরিটির জন্য ব্যাংক চার্জ 175 টাকা এবং কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ হলো 225 টাকা। বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক 750 টাকা চার্জ করেছে। কোনটি? অর্থাৎ বাণিজ্যিক রয়েছে দুটো, একটা হলো অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ আর একটা অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। এইগুলোর ক্ষেত্রে যে ব্যাংক আদায় খরচ, এই বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক 750 টাকা চার্জ করেছে। এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য, এই যে গ যেটি রয়েছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, সেটি ক্রয়ের জন্য ব্যাংক থেকে 6% সুদে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়। আপনি জনাব আলম অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয় করার জন্য 1,20,000 টাকা ঋণ গ্রহণ করেছিলেন। এই কোশ্চেনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। এখানে ঈষৎ পরিবর্তিত করা হয়েছে, আপনার ভূগোল না দিয়ে একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের সুবিধার জন্য, যারা
নতুন কিছু আলোচনা অংশ নিতে পারে। এই জন্য আমরা এবার একটু সলিউশনটা দেখি কিভাবে এটাকে সলিউশন করা হচ্ছে। এখানে জনাব আলম করদাতার নাম, এরপরে হচ্ছে আমাদের এটিআই নাম্বার, তার এখানে আমরা সেটা দেবো, কর অঞ্চল সেটা দেবো, আয় বর্ষ 2018-19, কর বর্ষ 2019। আসলে আমরা আমাদের সকল আয় বর্ষ 2018-19 ধরে বা কর বর্ষ 2019-20 ধরে করেছি এই জন্য যে যেহেতু আমাদের অর্থ বছর পরীক্ষার যে ইয়েটা আসার কথা সেটা 2019-20 কর বর্ষ ধরে তোমাদের কোশ্চেনটা করা হয়েছে এবং সেই আলোকেই মূলত তোমাদের প্রশ্ন হবে ধরে নিয়ে আমি মূলত এইভাবে আলোচনা করেছি। এবার দেখা যাক, প্রথমে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। আমাদের প্রশ্ন ছিল করমুক্ত সরকারি সিকিউরিটি ক্রয় 75,000 টাকা, তাহলে তার উপর 10% সুদ পাবো আমরা মোট 7,500 টাকা। এই করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ আমাদের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ অকর ধার্য। দেখো আমরা পুরো টাকাটাই বাদ দিচ্ছি, দিয়ে আমাদের আসলে করযোগ্য আয় ঘরে নীল হয়ে গেছে, জিরো হয়ে গেছে। দ্বিতীয়টা রয়েছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। এই কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ পেয়েছে আমরা 7,500 টাকা, তার উপরে বাদ ব্যাংক চার্জ রয়েছে 225 টাকা। আমরা কিন্তু কর মুক্ত সরকারি সিকিউরিটির ক্ষেত্রে যে ব্যাংক চার্জ ছিল সেটি বাদ দিয়ে নেই, কারণ এই আয়টাই সম্পূর্ণ অকরদার্য। ফলে এই ক্ষেত্রে আমাদের কোনো অনুমোদনযোগ্য খরচ নেই। কিন্তু কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ যেহেতু করধার্য আয়, তাই এর উপর যে ব্যাংক চার্জ রয়েছে সেটি অনুমোদনযোগ্য, আমরা জন্য এটা বাদ দিয়েছি। আমরা বাদ দিয়ে পেয়েছি নিট আয় আমাদের 7,275 টাকা, এটা আমাদের করধার্য আয়। এরপর আমরা দেখি অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। এই অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ মূলত আমরা পেয়েছি 19,000 টাকা, যেটা আমাদের মোটাঙ্কিত করতে হবে। এটা মোটাঙ্কিত করলে আমাদের বলা আছে এই অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি মূলত পর অগ্রিম বাণিজ্যিক যে সিকিউরিটি সেটাকে বলা হচ্ছে। আর সেক্ষেত্রে এটি হচ্ছে 5% মূলত আয় হার ধরে হিসাবটা করা হয়, যেখানে আমরা এটাকে মোটাঙ্কিত করেছি 95 দিয়ে ভাগ 102 গুণ, অর্থাৎ আমাদের মোট সুদের পরিমাণটা দাঁড়িয়েছে 20,000 টাকা। এর সঙ্গে আমাদের অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ রয়েছে আবার 15,000 টাকা। দুটোকে আমরা একত্রে যোগ করলে আমরা পাচ্ছি মোট 35,000 টাকা। এই 35,000 টাকা হলো করধার্য আয়। এর থেকে বাদ অনুমোদনযোগ্য খরচ, কমিশন, ব্যাংক যে কমিশনটা চার্জ করেছে 750 টাকা, সেটা আমাদের অনুমোদিত। আর ঋণের সুদ, অর্থাৎ অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয় জন্য যে ঋণ গ্রহণ করা হয়েছিল 1,20,000 টাকা, তার উপর 6% সুদ অনুমোদনযোগ্য। আমরা সেটাকে আমাদের হলো 7,200 টাকা। 1,20,000 ইন্টু 6% বা 6% সমান 7,200 টাকা। তাহলে মোট আমাদের অনুমোদনযোগ্য খরচ হলো 7,950 টাকা হবে। এখানে একটু বাদ গেছে 50 টাকা, 7,950 টাকা, আর বাদ দিলে আমাদের এখানে আয় দাঁড়াবে 27,050 টাকা হবে। এখানে 27,050 টাকা হলো আমাদের মোট করযোগ্য আয়। আর জিরো কুপন বন্ডের আয় আছে আমাদের 25,000 টাকা, বাদ অকরধার্য সম্পূর্ণ। আমাদের জিরো কুপন আয়টা আমাদের সম্পূর্ণ অকরধার্য বিধায় আমরা পুরোটাকে এখানে বাদ দিচ্ছি, দিয়ে আমাদের করযোগ্য আয় কিছু থাকবে না। সিকিউরিটি সুদ খাতে মোট আয় হবে এখানে আমাদের 34,375 টাকা। আমরা আবার একটু রিভিউ করি আমাদের পুরো ক্লাসটা, দেখি আমরা আবার সিকিউরিটি সুদ খাতে আয় আমরা তো এটা বলেছি। আমরা যে বিষয়টা আবার একটু আলোচনা করে দেখতে চাই সেটা হলো শর্তগুলো আমরা আবার একটু দেখি। এই খাতে আয় অবশ্যই সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত লগ্নিপত্র বা স্বীকৃতি হতে প্রাপ্ত হতে হবে। শুধু অবশ্যই নগদ টাকা পেতে হবে, কেবলমাত্র প্রাপ্য হলে তা আয় হবে না, নগদ টাকা পেতে হবে। আয় অবশ্যই লগ্নিপত্রে সুদ হতে আসতে হবে, লগ্নিপত্র বা স্বীকৃতি হস্তান্তর সুদ হতে আসতে হবে, এটা স্পষ্ট করে বলা আছে। লগ্নিপত্র বা সিকিউরিটি হস্তান্তর বা বিক্রয় হতে প্রাপ্ত অর্থ হলে এটা আয় বলে গণ্য হবে না। আর উপরোক্ত শর্তগুলো একত্রে বিবেচনা করতে হবে, আলাদা আলাদা ভাবে কিছু বা বিকল্পভাবে বিবেচনা করা যাবে না। কোন আয় উপরিউক্ত শর্তসমূহের কোন একটি শর্ত পূরণ না করলে তা এই ক্ষেত্রে আয় করযোগ্য আয় বলে বিবেচিত হবে না। যেমন বলা আছে নিচের আয়গুলো করযোগ্য আয় নয়। ব্যাংকে জমা টাকা বা স্থানান্তরিত সুদ এই খাতে আয় হিসেবে আসবে না।
সিকিউরিটি ব্যতীত অন্য কোনো বিনিয়োগের ফলে সরকার, স্থানীয় বা কোম্পানি কর্তৃক প্রাপ্ত সুদ বা আয় এই খাতে আয় হিসেবে আসবে না। কোনো কোম্পানির অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এই খাতে আয় হিসেবে আসবে না। কোনো অংশীদারি কারবার বা ব্যক্তি নিকট প্রাপ্ত সুদ এই খাতে আয় হিসেবে আসবে না। কোনো কোম্পানি কর্তৃক কুরিনের জন্য যদি প্রাপ্ত সুদ তাও এই খাতে আয় হিসেবে আসবে না। আমরা একটু শ্রেণীবিভাগটা আমরা আগে বলেছি একবার, আবার আমরা জাস্ট বলে রাখি যে কর অগ্রিম সরকারি সিকিউরিটি ক্ষেত্রে বিষয়টাই আমরা একটু বেশি আমরা বলতে দিই। এক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা হলো সিকিউরিটি ইস্যু করার সময় সুদ ধরে সিকিউরিটি ইস্যু করা হয়, অর্থাৎ যখন কারো কাছে বিক্রি করা হয় তখন সুদ সহ বিক্রি করা হয়, ফলে এটাই হলো কর অগ্রিম। আগে অর্থাৎ এই যে 5% কর দিতে হবে সেই করটা যোগ করে সিকিউরিটি ইস্যু করা হয়, যে কারণে এটাকে বলা হয় কর অগ্রিম সিকিউরিটি সুদ। আর বাকিগুলো আমাদের আগে সমস্যা নেই। অনুমোদনযোগ্য খরচগুলো আমরা বলেছি, যে সেগুলো হলো মোট সুদে বাদ দেবে এই যে ব্যাংক কমিশন বা চার্জ। শুধুমাত্র বলা আছে যে আমাদের এই কর মুক্ত সরকারি সিকিউরিটি এবং কর সরকার অনুমোদিত যে সুদ, এই দুটো ক্ষেত্রে আমাদের মানে ব্যাংক চার্জ বা কমিশন কোনোটি অনুমোদনযোগ্য নয়, বাকিগুলো অনুমোদনযোগ্য করা আছে। ঋণের সুদ, অর্থাৎ যদি কোনো করদাতা সরকারি বা বাণিজ্যিক সিকিউরিটি ক্রয় করার জন্য এই ঋণ গ্রহণ করে থাকে তাহলে তার সুদ অনুমোদনযোগ্য। তবে এই ঋণটা গ্রহণ করে যদি অন্য কোনো কাজে ব্যবহার করা হয় বা ক্রয় করা হয় তাহলে কিন্তু অনুমোদনযোগ্য হয় না। আর উৎসস্থলে কর কেটে রেখে বাংলাদেশের বাইরে থেকে যদি অর্থের সুদ প্রদান করা হয় সেটা অনুমোদন করা হবে। আর মোটাঙ্কিতকরণটা আমরা বলেছি, অর্থাৎ যদি নিজ সুদ পেয়ে থাকে তাহলে তাকে মোট সুদ রূপান্তর করতে হয়। আর মোট সুদ রূপান্তর করার নিয়মটা আমরা বলেছি যে নিজ সুদ গুণ 100 বিয়োগ উৎসস্থলে পরিবর্তন হার। সাধারণত দুই ধরনের হয়ে থাকে এখানে, একটা হলো 10% হারে উচ্চ কর করে রাখা হয়, আর একটা হলো 5% হারে, সেটা কর অগ্রিমের ক্ষেত্রে 5% হারে, আর উৎসে কর করতে হার সাধারণত 10%। তবে যাদের আয়কর শনাক্তকরণ নম্বর নেই তাদের ক্ষেত্রে উৎসে কর হার হলো 15%। এখানে বিশেষ দর্শক দিয়েছি ওই যে কর বা সরকারি সিকিউরিটি সুদ বা কর বা বাণিজ্যিক সিকিউরিটি সুদ মোটামুটি সুদ রূপান্তর করা হয়, অন্যগুলা সুদ রূপান্তর করার প্রয়োজন হয় না। আমরা এরপর একটা ছক দিয়েছি, এই ছকটা তোমরা দেখতে পাচ্ছ। এই ছকটাকে ভালো করে মনোযোগ দেখলে আমরা মনে হয় অঙ্ক অনুশীলন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি আরেকবার ছকটা তোমাদের দেখাচ্ছি, তোমরা এটাকে নিশ্চয়ই ভালো করে দেখবে এবং অনুশীলন করবে। আর এখানে আমি পরপর দুটো আমরা প্র্যাকটিসে আলোচনা করেছি, তোমরা আশা করি এগুলো তোমাদের উপকার লাগবে। এখানে একটা সমাধান দেওয়া আছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আবার আগামী ক্লাসে দেখা হবে। আবার বলে নেই আমাদের এই কোর্সের এই ক্লাসগুলোর জন্য তোমরা যে বইটা ইয়ে করতে পারো সেটা হলো বালা এসকে এবং আদার্সের ট্যাক্স লজ এন্ড প্রফেশনাল উইথ প্রফেশনাল প্র্যাকটিস, এই বইটি, কারণ সাথে আমাদের দেশে থেকে যে মিলিনিয়াম পাবলিকেশন বা কমার্স পাবলিকেশন, দিগদর্শন, গ্রন্থপুটি, এই ধরনের বইগুলো তোমরা অনুশীলন হিসাবের জন্য ব্যবহার করতে পারো। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।